আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। ইব্রাহিম ল স্কুলের আরেকটা নতুন লেকচারে নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের পড়াবো তামাদি আইনের লেকচার 7। তো ডিয়ার স্টুডেন্ট, এর আগে কিছু কথা বলে রাখি। আমরা ইতিমধ্যে লেকচার 1 থেকে 6 পর্যন্ত আপনাদের পড়িয়েছি। আর ডিয়ার স্টুডেন্ট, আমার গলাটা ভেঙে গেছে, ঠিক আছে? আর যদি স্যার শব্দটা যদি একটু আপনাদের কাছে খারাপ লাগে, আমি আপনাদের কাছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমার গলাটা ভেঙে গেছে, ঠিক আছে? তো এই দিকটা খেয়াল রাখবেন। আর ইব্রাহিম ল স্কুলের ইউটিউব চ্যানেলটা আপনারা মেহেরবানি করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমি ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আমাদের ইব্রাহিম ল স্কুলের সকল লিঙ্ক দিয়ে দিব, আপনারা মেহেরবানি করে ফলো করে দিবেন, ঠিক আছে? ইব্রাহিম ল স্কুলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে আমি সব লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কগুলোতে যাবেন আর ফলো দিয়ে দিবেন, ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্ট, চলুন আমরা শুরু করে দিই আজকের নতুন লেকচার। তো আজকে শিখাবো দ্য লিমিটেশন অ্যাক্ট 1908, তামাদি আইন, 1908 সালের তামাদি আইন। এখানে কি শিখাবো? লেকচার 7 শিখাবো। লেকচার 7, আজকে লেকচার 7 শিখাবো। এখানে একটা মজার জিনিস শিখতে হবে, সেটাকে বলা হয় এফেক্টের সূত্র। আপনারা কি শিখবেন? এফেক্টের সূত্র। তো এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই এমসিকিউতে আসবে, অবশ্যই আসবে, এটা না আসা অসম্ভব। এফেক্টের সূত্র থেকে প্রশ্ন আসবেই, এবং এটা রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা চলুন শিখে ফেলি। এটাকে বলা হয় এফেক্টের সূত্র। কিসের সূত্র? এফেক্টের সূত্র। এই এফেক্ট বলতে বোঝায় প্রভাব বা ফলাফল। এফেক্ট বলতে বোঝায় কি? প্রভাব বা ফলাফল। এটাকে আমরা জানি প্রভাবের সূত্র বা ফলাফলের সূত্র। প্রভাবের সূত্র বা ফলাফলের সূত্র 4টা দ্বারা সাপোর্ট করে: 17, 18, 19, 20। তাহলে এফেক্টের সূত্র কয়টি? 4টি: 17, 18, 19, 20। এফেক্টের সূত্র কয়টি? 4টি: 17, 18, 19, 20। এটা খেয়াল করবেন। তো 17তে বলা আছে মৃত্যুজনিত ফলাফল, এফেক্ট অফ ডেথ। 17তে বলা আছে মৃত্যুজনিত ফলাফল, এফেক্ট অফ ডেথ। 18তে বলা আছে এফেক্ট অফ ফ্রড, প্রতারণার ফলাফল। এই প্রতারণার ফলাফলটা রিটেনের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। এটা 16তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা আসছে। 16তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা আসছে। চিন্তা করেন কতটা ইম্পর্টেন্ট। আর বার কাউন্সিলে তো আসেই এফেক্ট অফ ফ্রড, এটাকে ভালো করে রিটেনের জন্য পড়তে হবে। তারপর 19-এ বলা আছে এফেক্ট অফ অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং, অর্থাৎ লিখিত জবাব, লিখিতভাবে প্রাপ্ত স্বীকারের ফলাফল। লিখিতভাবে প্রাপ্ত স্বীকারের ফলাফল বলা আছে ধারা 19-এ। ধারা 20-এ বলা আছে আংশিক ঋণ প্রদানের ফলাফল, এফেক্ট অফ পার্শিয়াল পেমেন্ট। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা 4টা সেকশন আপনাদেরকে বললাম যে এফেক্টের 4টি সূত্র: 17, 18, 19, 20। 17তে বলা আছে মৃত্যুজনিত ফলাফল। 17তে কি বলা আছে? মৃত্যুজনিত ফলাফল। 18তে কি বলা আছে বলেন তো? 18তে বলা আছে প্রতারণার ফলাফল। আপনারা এই সূত্রটা মাথায় রাখবেন যে 18 বছরের নারীরা বেশি প্রতারিত হয়। 18 বছরের মেয়েরা কি হয়? পুরুষ দ্বারা বেশি প্রতারিত হয়, অর্থাৎ 18 বছরের মেয়েরা বেশি প্রতারিত হয়। এটা হচ্ছে একটা সূত্র, টেকনিক। হ্যাঁ, তাহলে 17তে বলা হচ্ছে এফেক্ট অফ ডেথ, মৃত্যুজনিত ফলাফল। 18তে বলা আছে প্রতারণার ফলাফল। 19-এ বলা আছে লিখিতভাবে প্রাপ্ত স্বীকারের ফলাফল। এই যে লিখিতভাবে প্রাপ্ত স্বীকারের ফলাফল। এবং 20-এ বলা আছে আংশিক ঋণ প্রদানের ফলাফল। আপনারা আশা করি পুরোটা বুঝতে পেরেছেন। এখান থেকে একটা এমসিকিউ অবশ্যই আসবে। আর ডিয়ার স্টুডেন্ট, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার গলাটা একটু ভেঙে গেছে, হ্যাঁ, আপনারা কেউ মাইন্ড করেন না প্লিজ। হ্যাঁ, আমার গলাটা ভেঙে গেছে। আচ্ছা, তাহলে 17, 18, 19, 20। তা 17তে বলা আছে মৃত্যুজনিত ফলাফল, 18তে বলা আছে প্রতারণার ফলাফল, 19-এ বলা আছে লিখিতভাবে প্রাপ্ত স্বীকারের ফলাফল, 20-এ বলা আছে আংশিক ঋণ প্রদানের ফলাফল। কেমন? 17তে বলা আছে মৃত্যুজনিত ফলাফল, 18তে বলা আছে প্রতারণার ফলাফল, 19-এ বলা আছে এফেক্ট অফ অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং, লিখিতভাবে প্রাপ্ত স্বীকারের ফলাফল, 20-এ বলা আছে আংশিক ঋণ প্রদানের ফলাফল। তো এর মধ্যে এখান থেকে একটা পিলির কোশ্চেন আসবে। আর 18টা হচ্ছে রিটেনের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এই ছিল এই অংশ। এবার চলুন আমরা বিস্তারিত জেনে ফেলি।
ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে তামাদি আইন 1908 ধারা 17। তো ধারা 17-তে বলা আছে, ধারা 17-তে কি বলা আছে? এফেক্ট অফ ডেথ, এফেক্ট অফ ডেথ বিফোর দ্য রাইট টু সু অ্যাক্রেস। ঠিক আছে, এর অর্থ হচ্ছে মামলা করার অধিকার, মামলা করার অধিকার অর্জনের পূর্বে, মামলা করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল। অর্থাৎ ধারা 17টা কি বলা আছে আপনারা পিলির জন্য শিখবেন, যে ধারা 17তে বলা আছে এফেক্ট অফ ডেথ, মৃত্যুজনিত ফলাফল সম্পর্কে বলা আছে। অর্থাৎ একটা ব্যক্তি, তাহলে এখানে কথার আগে বুঝেন, একটা ব্যক্তি মামলা করবে, মানে মামলা করবে, মামলা করবে, এই মামলা করার জন্য যে অধিকারটা, এটা অর্জনের পূর্বেই সে মারা গেছে, এটা অর্জনের পূর্বেই সে কি বলেন তো মারা গেছে। তাহলে একটা ব্যক্তি মামলা করবে, এই যে একটা ব্যক্তি মামলা করবে, তার যে মামলা করার অধিকার, এটা অর্জন করার আগেই সে মারা গেছে। একটা ব্যক্তি মামলা করবে, সে মামলা করার যে অধিকার, সেই অধিকারটা অর্জন করার আগেই সে মারা গেছে। তাহলে এফেক্ট অফ ডেথ এর মূল কথাটা কি? ধারা 17-তে আমি পরে পড়াবো এটা। ধারা 17-তে বলা আছে এফেক্ট অফ ডেথ, এ মৃত্যুজনিত ফলাফল, মৃত্যুজনিত কি বলেন ফলাফল। বিফোর দ্য রাইট টু সু, রাইট টু সু মামলা করার অধিকারকে বলা হয় রাইট টু সু। মামলা করার অধিকারকে কি বলা হয়? রাইট টু সু বলা হয়। মামলা করার অধিকারকে কি বলে? রাইট টু সু বলে। রাইট টু সু অ্যাক্রেস, অর্থাৎ কি মামলা করার, এই যে মামলা করার যে অধিকার, এটা অর্জনের পূর্বেই লোকটা মারা গেছে। মামলা করার যে অধিকার, মামলা করার কথার লাইনটা ভালো করে বুঝেন, মামলা করার যে অধিকারটা সেটা অর্জন করার আগেই লোকটা মারা গেছে। মামলা করার অধিকার অর্জনের পূর্বেই লোকটা মারা গেছে, তখন ফলাফলটা কি হবে ধারা 17-তে বলা আছে। তো পিলির জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা পার্ট, এইটা আর সবচেয়ে 1000% ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। তো আমরা একটু চট করে জেনে নিই, ধারা 17 কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? দুইটি ক্ষেত্রে প্রযোজ্য। কয়টি ক্ষেত্রে? দুইটি ক্ষেত্রে, মামলার ক্ষেত্রে, দরখাস্তের ক্ষেত্রে। মামলার ক্ষেত্রে, দরখাস্তের ক্ষেত্রে। তাহলে ধারা 17, ধারা 17 কয়টি ক্ষেত্রে প্রযোজ্য? দুইটি ক্ষেত্রে প্রযোজ্য। মামলা করার ক্ষেত্রে, এক হচ্ছে মামলা করার ক্ষেত্রে, দুই হচ্ছে দরখাস্তের ক্ষেত্রে। সুট এন্ড অ্যাপ্লিকেশন, সুট এন্ড অ্যাপ্লিকেশন। তাহলে ধারা 17 কয় ক্ষেত্রে প্রযোজ্য? দুই ক্ষেত্রে প্রযোজ্য, সুট এবং অ্যাপ্লিকেশন। ক্লিয়ার? এবার আসেন প্রযোজ্য হবে না কোন কোন ক্ষেত্রে। পরীক্ষা এটা পিলির জন্য 1000% ইম্পর্টেন্ট। চারটি ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, চারটি ক্ষেত্রে। কয়টি ক্ষেত্রে বলেন? চারটি ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যদি সেটা প্রিয়ামশন, ইংলিশ হচ্ছে প্রিয়ামশন, বাংলায় হচ্ছে অগ্রক্রয়, আরবিতে হচ্ছে হক সুফা, মামলা করলে তরফ সানির মামলা, অর্থাৎ প্রিয়ামশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। অগ্রক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। দেখেন বার কাউন্সিলের পরীক্ষায় আপনাকে ট্রিকি প্রশ্ন করবে, ইংলিশে প্রিএমশন, বাংলায় অগ্রক্রয়, আরবিতে হক সুফা, আর মামলা করলে হয় তরফ সানির মামলা। প্রিএমশনের মামলাকে কি বলে বলেন তো? তরফ সানির মামলা। তাহলে এই যে প্রিএমশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। ধারা 17 প্রিএমশনের ক্ষেত্রে কখনো 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 প্রযোজ্য হবে না। ক্লিয়ার? প্রিএমশন ইংলিশ শব্দ, প্রিএমশন ইংলিশ শব্দ, বাংলায় হচ্ছে অগ্রক্রয়, আরবিতে হচ্ছে হকসুফা, আরবিতে হচ্ছে হকসুফার, মামলার ক্ষেত্রে তরফ সানির মামলা। যা বলবেন একই কথা, আর আপনাদের আটকাতে পারবে না। দ্বিতীয় হচ্ছে স্থাবর সম্পত্তি দখলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জমি জমা দখলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, স্থাবর সম্পত্তি দখলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, স্থাবর সম্পত্তি দখলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 3 নাম্বার, বংশপদের মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ইংলিশে বলা হয় হেরিডাইটারি অফিস। বংশপদের মামলা, বংশপদের মামলাকে ইংলিশে বলা হয় হেরিডাইটারি অফিস। তামাদি হচ্ছে 12 বছর। কত বছর? তামাদি 12 বছর। এটা আর্টিকেলে শিখাবো। তাহলে বংশপদের মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না এবং আপিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটা যে কয়েক হাজার কোটি % ইম্পর্টেন্ট। এখান থেকে একটা এমসিকিউ আপনার কপাল ভালো থাকলে আমি বলে দিলাম 99.9% মানে চান্স আছে এখান থেকে একটা পিলিতে কোশ্চেন আসবে। যে 17 ধারা এফেক্ট অফ ডেথ কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না? চারটা ক্ষেত্রে প্রযোজ্য হয় না। প্রিএমশনের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, ইমুভেবল প্রপার্টি অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য হয় না, বংশগত পদের মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয় না, আপিলের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এইটা খুবই ইম্পর্টেন্ট প্রিলির জন্য, রিটেনের জন্য, ভাইবার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন চট করে জেনে নিই ধারা 17 নির্যাসটা কি। একটা উদাহরণের মাধ্যমে চট করে জেনে নিব। আসুন জেনে নিই। ওকে ডিয়ার স্টুডেন্টস, আপনাদের এফেক্ট অফ ডেথ এই 17 ধারা বুঝতে হলে এই উদাহরণটা দেওয়া লাগবে এবং এটা আপনাদের লিখিত পরীক্ষাও আসবে, প্রিলিতে আসবে,
এবং লিখিত পরীক্ষা এইভাবে উদাহরণটা আপনি পুরোটা সামারি করে লিখবেন। আসলে উদাহরণটা চট করে জেনে নি। জমিটা হচ্ছে এই রফিক সাহেবের 100% জমি আছে, ক্লিয়ার। রফিক সাহেবের একটা 100% জমি আছে। কার জমি এটা? রফিক সাহেবের একটা 100%-এর জমি আছে, ক্লিয়ার। রফিক সাহেবের একটা 100% জমি আছে। তার আবার 3টা সন্তান, রাজু, সাজু, রনি। খেয়াল করেন কথাটা খেয়াল করেন। রফিক সাহেবের 100% জমি আছে। কত? 100% জমি আছে, কিন্তু তার 3 সন্তান, রাজু, সাজু, রনি। এই রাজু সাহেব হচ্ছে জীবিত, সাজু হচ্ছে মৃত, মারা গেছে, রনি কিন্তু কি জীবিত। এখন রাজু সাহেবের 2টা সন্তান আছে, ক্লিয়ার। রাজু সাহেবের 2টা সন্তান আছে। রাজু সাহেবের যেহেতু 2টা সন্তান আছে আবার জীবিত, তাহলে এর বয়স অবশ্যই 18+। 18+ তো বয়স। একটা মানুষের যদি 2টা সন্তান থাকে, একটা বেড়ার যদি 2টা সন্তান থাকে, তাহলে এই বেড়ার বয়স কি 18-র উপরে না? কি এর 18? 30+, 30+। তো খেয়াল করে দেখেন, তাহলে এ তো সাবালক, তাহলে এর মামলা করার অধিকার আছে। এর মামলা করার কি আছে বলেন? মামলা করার অধিকার আছে, অধিকার আছে। এই রনির আবার 3 সন্তান, এই বেটার 2 সন্তান, রনির 3 সন্তান, তারও তো 18+ বয়স। কমন সেন্স কি খাটান। একটা লোকের যদি 3টা সন্তান থাকে, তো তার বয়স কি 18+ হবে না? 18+ হবে কিনা বলেন? তাহলে সে তারও কি আছে? মামলা করার অধিকার আছে, তারও মামলা করার অধিকার আছে, মামলা করার অধিকার আছে। এই যে মামলা করার তারও অধিকার আছে। এই যে এফেক্ট অফ ডেথ 17 ধারাটা আসবে এইখান থেকে, খেয়াল করেন। কিন্তু সাজু সে তো মারা গেছে। সাজু সে কি বলছে? সে কিন্তু মারা গেছে, সে মারা গেছে, কিন্তু তার একটা ছেলে আছে, বয়স হচ্ছে 15 বছর। বলেন কত বছর? বয়স কত? 15 বছর। সাজু মারা গেছে, তো সাজু তো সাবালক ছিল, হেরো 18+ বয়স ছিল, কিন্তু সে তো মারা গেছে, মৃত। অর্থাৎ তার মামলা করার অধিকার অর্জনের পূর্বেই তো সে মারা গেছে। মামলা করার অধিকার অর্জনের পূর্বেই সে মারা গেছে। তো 17 ধারার কথাটা বুঝছেন কিনা? মামলা করার অধিকার অর্জনের পূর্বেই মারা গেছে, কিন্তু তার ছেলে, তার উত্তরাধিকারী, তার ছেলে, তার ছেলের বয়স 15 বছর। এখন তামাদি আইনের 17 ধারা বলতেছে তার ছেলের বয়স যতদিন পর্যন্ত 18 না হবে, 18 না হবে ততদিন পর্যন্ত তামাদি শুরু হবে না। অর্থাৎ তামাদি শুরু হবে আরো 3 বছর পরে। আপনি কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা? এফেক্ট অফ ডেথ এর পাওয়ারটা, এটা কিন্তু আপনাদের এমসিকিউ তে আসবে। আমি আবার বলতেছি, রফিক সাহেবের 100% একটা জমি আছে। রফিক সাহেবের 100% একটা জমি আছে। রফিক সাহেবের 100% একটা জমি আছে। তার 3 সন্তান, রাজু, সাজু, রনি। তো রাজু জীবিত আছে, তার 2 সন্তান আছে, তাহলে এই 18+ বয়স, তাহলে মামলা করার অধিকার আছে। রনিও জীবিত আছে, তার 18+ বয়স, কারণ তার 3টা সন্তান আছে, তার বয়স 18-র উপরে, তারও মামলা করার অধিকার আছে, ক্লিয়ার। এই দুটো বুঝছি, কিন্তু এফেক্ট অফ ডেথটা আসবে এখান থেকে। সাজু, তারও তো 18+ বয়স ছিল, কিন্তু লোকটা মারা গেছে। লোকটা কি বলেন তো? মারা গেছে, অর্থাৎ মামলা করার অধিকার অর্জনের পূর্বেই সে মারা গেছে। ঠিক আছে, অর্থাৎ সে যদি বেঁচে থাকতো তাহলে তার কোনো সমস্যাই থাকতো না। সে বাচ্চা থাকলে 17 ধারা প্রয়োগই হইতো না। কিন্তু সে মারা যাওয়ার পরে তার একটা ছেলে ছিল, তার ছেলের বয়স হচ্ছে 15 বছর। তার একটা ছেলে আছে, ছেলের বয়স হচ্ছে 15 বছর। তাহলে ছেলে নাবালক থেকে সাবালক হবে 18 বছর বয়সে। তো তামাদি আইনের 17 ধারা বলতেছে তার ছেলে যতদিন পর্যন্ত সাবালক না হবে তামাদি শুরু হবে না। তার ছেলে অর্থাৎ সাজুর এই ছেলে যতদিন পর্যন্ত 18 বছর বয়স না হবে ততদিন পর্যন্ত তামাদি শুরু হবে না। তাহলে পরীক্ষা আসবে আপনার নৈবিত্তিকে, তাহলে তামাদি কত বছর পর শুরু হবে? উত্তর 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, তাহলে 15 বছর। 18 হইতে আর 3 বছর লাগে, তাহলে উত্তর হবে 3 বছর। আশা করি পুরো উদাহরণটা বারবার বুঝাইছি, আশা করি আপনারা পুরোটা বুঝতে পারছেন। আবার একটু বুঝাই দিই, লাস্ট একবার বুঝাই, লাস্ট একবার। রফিক সাহেবের 100% জমি আছে, তার 3 ছেলে, রাজু, সাজু, রনি। তো রাজু জীবিত, রনি জীবিত, সাজু মৃত। তো রাজুর আবার 2 সন্তান আছে, তাহলে এর বয়স 18+, এর মামলা করার অধিকার আছে। রনিরও 3 সন্তান আছে, তার সে জীবিত, তাহলে তার মামলা করার অধিকার আছে। এই সাজুরও মামলা করার অধিকার ছিল, কিন্তু সে তো মৃত, অর্থাৎ মামলা করার অধিকার অর্জনের পূর্বেই সে মারা গেছে। ঠিক আছে, তার একটা ছেলে আছে, তার ছেলের বয়স 15 বছর। তামাদি 17 ধারা বলতেছে তার ছেলের বয়স যত 15, তার ছেলের বয়স যতদিন পর্যন্ত 18 না হবে ততদিন পর্যন্ত তামাদি শুরু হবে না। অর্থাৎ তামাদি শুরু হবে কয় বছর পরে? 3 বছর পরে। এই যে 15 যোগ 3 সমান 18, তো তামাদি 3 বছর পরে শুরু হবে। আশা করি পুরোটা আপনারা বুঝতে পারছেন, এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্টস, আমরা শেষ কথায় চলে আসছি। ধারা 17-তে বলা আছে এফেক্ট অফ ডেথ,
অর্থাৎ মৃত্যুজনিত ফলাফল। এখানে আমরা মূল কথা কি শিখছিলাম, যে কোনো ব্যক্তি জীবিত থাকলে মামলা করার অধিকারী হতো। যেমন সাজু সাহেব, আমরা উদাহরণটা শিখছিলাম, যেমন সাজু যদি জীবিত থাকতো তাহলে মামলা করার অধিকারী হতো। তাহলে এই মৃত ব্যক্তি মানে সাজু সাহেবের বৈধ প্রতিনিধি সাবালক হওয়ার পরে তামাদি শুরু হবে। যেহেতু সাজু সাহেবের একটা 15 বছরের বাচ্চা ছিল, এই বাচ্চাটা যখন 18 বছর বয়স হবে মানে 3 বছর পরে এর তামাদি শুরু হবে। তার বাচ্চাটা যখন 18 বছর বয়স হবে তখন তামাদি শুরু হবে। তাহলে মূল কথাটা কি ছিল, কোনো ব্যক্তির জীবিত থাকলে মামলা করার অধিকারী। যদি সাজু সাহেব বেঁচে থাকতো, তাহলে অবশ্যই মামলা করতে পারতো। যেহেতু সে মারা গেছে, তার দায়িত্বটা কার ঘাড়ে চলে গেছে, তার বৈধ প্রতিনিধির উপর চলে গেছে। কেমন, বৈধ প্রতিনিধির উপর দায়িত্ব চলে গেছে। তো এখন তার বাচ্চা, তাদের শিশু, তার বাচ্চাটা হচ্ছে 15 বছর বয়স, তাহলে তার তামাদি শুরু হবে আরো 3 বছর পরে। তার বাচ্চা যখন 18 বছর বয়স হবে তখন থেকে, সাবালক হলে তামাদি শুরু হবে। সাবালক, এখন তার বাচ্চার বয়স যদি থাকতো 10 বছর, তাহলে তামাদি শুরু হইতো 8 বছর পরে, মানে 18 হইতো তখন। তার বাচ্চার বয়স যদি থাকতো 9 বছর, তাহলে তামাদি শুরু হইতো কত বছর পরে বলেন, তামাদি শুরু হইতো 11 বছর পরে, মানে 18 হওয়ার পরে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল ব্যাপারটা। আশা করি আপনাদের এফেক্ট অফ ডেথ নিয়ে আর কোনো প্রশ্ন নেই।